গল্পকথনটাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প মায়াজাল। মামা মামির সঙ্গে তীর্থ ভ্রমণ করে এলো প্রতিভা। যেমন তেমন তীর্থ নয়, একেবারে কেদার বদ্রী, দেবতাত্মা হিমালয়। প্রতিভা যে তার মামা মামির ওই একটিমাত্র ভাগ্নি, আর সেই কারণেই তার এহেন মামাবাড়ির আবদার, সেটা ভাবলে ভুল হবে। প্রতিভার মায়েরা 4 বোন, আর 4 বোনের ঘাটতি বাড়তি মিলিয়ে সর্বসাকুল্যে 4 আসতে 32টি। এতগুলি ভাগ্নে ভাগ্নির মাঝখান থেকে শুধু প্রতিভাকে আদর করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রতিভা অল্প বয়সের বিধবা ভাগ্নি। অল্প বয়স বলে অল্প বয়স? এ যুগে অত কম বয়সে বিয়েই তো বড় একটা হয় না। নেহাত নাকি প্রতিভা বড্ড টুকটুকি সুন্দর মেয়েটি ছিল, তাই 15 বছর বয়সেই একটা বিয়ে বাড়ির নেমন্তন্নে গিয়ে ভাবি শাশুড়ির এমন নজরে ধরে গেল যে তিনি 15 ছেড়ে 16 পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলেন না। আবার চিত্রগুপ্তেরও এমন টনক নড়ল, তারও হিসেব মিলাবার দেরি সইল না। বোধ করি খাতার পাতায় নাম দেখেই সেই বেচারা 22 বছরের বরটিকে তলব করে বসলেন বছর খানেকের মধ্যেই। তদবধি প্রতিভা, আহা বেচারা, হতভাগী ছুরি ইত্যাদি। প্রথম প্রথম আরেকবার বিয়ের কথা উঠেছিল, কিন্তু কথাটা তেমন দানা বাঁধেনি, বরং একটু দানা বেঁধেছিল আবার পড়ানোর প্রস্তাবটা। ক্লাস 10-এ উঠেই তো বিয়ে হয়ে গিয়েছিল, আর বিয়ের পরই শ্বশুরদের সঙ্গে চলে যেতে হয়েছিল মোগলসরাই। 2 মাস সেখানে 2 মাস এখানে, এমন করি তো বছরটা কোন ফাঁকে কেটে গেল। তারপর কলেজ হোস্টেলে দিন দিনেকের জ্বরে জামাই গেল মারা, বাড়িতে শোকের ঝড় বইল। সকলের মুহ্যমান অবস্থাটা কাটতেই আরো বছরখানিক গেল কেটে। আবার স্কুলে যাবার কথা যখন উঠল, প্রতিভা তখন 18-য় পড়ো। নিজেইও বেঁকে বসল, বলল 3 বছরের ছোটদের সঙ্গে পড়তে পারবো না। অতএব প্রাইভেটে ম্যাট্রিক। পড়াতে লাগলেন একজন দিদিমণি, কিন্তু ঠিক সেই বছরই প্রতিভার মা এবং খুড়ি দুজনে পরপর শিশু মঙ্গলের সদস্য হলেন। অতএব কেমন করে কে জানে সেই শিশু দুটির মঙ্গলের ভার পড়ে গেল প্রতিভারই উপর। সে বছর ম্যাট্রিক দেয়া হলো না, তার পরের বছরও না, কারণ নেহায়েতি বৈষয়িক কারণে সেই দিদিমণিটিকেও বরখাস্ত করা হয়েছিল, আর প্রতিভাকে দেয়া হয়েছিল স্বাবলম্বনের শিক্ষা ও দৃষ্টান্ত। প্রতিভা তার মান রাখতে পারল না, বলল পড়া তৈরি হয়নি, পরীক্ষা দিতে গিয়ে কি শেষে লোক হাসাবো। তার পরের বছর বাড়ির লোক ভুলেই গেল প্রতিভার পরীক্ষার কথা। ততদিনে সংসার চক্রের যতগুলো দাঁত আছে তার খাঁজে খাঁজে নিজেকে দিব্যি খাপ খাইয়ে বসিয়ে নিয়েছে প্রতিভা। প্রতিভা নড়লে চাকা অচল। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলল ঘুরে ঘুরে। তবু মামা মামির সঙ্গে যে কেদার বদ্রী যাওয়া হলো, সে একরকম ওর ছোট বোন অনুভার দাক্ষিণ্যে। অনুভাই ওকে একরকম ঠেলে পাঠিয়ে দিয়েছিল। মা বাপ বলেছিলেন, ওরা আগ্রহ করে বলেছেন যাওয়াই তো উচিত, কিন্তু নিজের যে কখনো কোনো তীর্থ হলো না, এই কথা উল্লেখ করে মা নিঃশ্বাস ফেলেছিলেন। প্রতিভা বলেছিল, মামাবাবু বলেছেন বটে, কিন্তু মায়ের শরীর ভালো নয়, গেলে কি করে চলবে। এই বলে নিঃশ্বাস ফেলেছিল প্রতিভা। অনুভা নিজের জোরে কিন্তুগুলো উড়িয়ে দিল, বলল, এমন সুযোগ আর জন্মে পাবি না দিদি, সংসার করে মরে কেন নিজের আকল ঘোচাবি। তীর্থে গিয়েই বা আমার কি হবে। প্রতিভা ম্লান হেসে বলেছিল। অনুভা বলেছিল, কিছু না হোক ওই লঙ্কা 5 ফোড়নের কবল থেকে ছুটি পাবে 2 দিন। তোর ওই চাপার কলি আঙুল দিয়ে যখন রাত দিন বড়ি দিস, মোচা কুটিস, লঙ্কা হলুদ নাড়িস, দেখে আমার গা জ্বলে যায়। জুতো জামা পরে বেরিয়ে নি কেন 2 দিন, যেমন করে হোক চলেই যাবে। ভয় নেই, তোর ভাড়ার ঘর অক্ষত অনাহতই থাকবে। অতএব জুতো জামা কেনা শুরু হয়েছিল প্রতিভার জন্য। ভালো ব্যবস্থাই করতে হলো। বড়লোক মামির সঙ্গে যাবে, প্রতিভার বাপ্পার একটা প্রেস্টিজ আছে তো। যাক, সেসব তো গত কথা। এখন তো আবার বাড়ি ফিরে এসেছে প্রতিভা। কিন্তু যে প্রতিভা গিয়েছিল সেই কি ঘুরে এলো? সংসারে সেই খাঁজে খাঁজে নিজেকে ঠিকমতো আর বসাতে পারছে না কেন তাহলে? পথক্লেশের ক্লান্তি অবশ্য ছিল, চেহারাটাও কিছু মলিন হয়েছিল, কিন্তু শুধু তাই নয়, তাছাড়াও কিছু ছিল। মনে হচ্ছে ও যেন সংসার থেকে আলগা হয়ে গেছে। কে জানে এটা প্রতিভার দোষে না অনুভার গুণে। প্রতিভা দেখল তার অনুপস্থিতিতে
সংসার চক্রটা অচল তো হয়ইনি, বরং যেন নতুন অয়েল করা মেশিনের মতো আরো স্বচ্ছন্দ গতিতে চলছে। প্রতিভার চাইতে অনুভার বুদ্ধি তীক্ষ্ণ, ক্ষিপ্রকারিতা বেশি, সংসার সদস্যদের উপর শাসন প্রবল। প্রতিভা যেখানে অনুনয় করত, অনুভা সেখানে হুকুম চালায়। প্রতিভা অবাক হয়, রূপে অনুভা দিদির ছায়ায় দাঁড়াতে পারে না, কিন্তু সাহসটা কি ভীষণ। কে জানে কখন তলে তলে এসব ক্যাপাসিটি জন্মেছে ওর। হয়তো 2 মাসের জন্য প্রতিভা বাড়ি ছাড়া না হলে ওর গুণাগুণ ধরাই পড়তো না। অনুভার গুণে চাকার নাট বল্টু স্ক্রু কোথাও কোনোখানে ঢিলে হয় না, তাই প্রতিভার ভাববৈলক্ষণ্য বড় কারো নজরে পড়ে না। অসুবিধা হলে, বিশৃঙ্খলা দেখা দিলে হয়তোবা চোখে পড়ত। হয়তো মা কোনো সময় বলেন, কথায় বলে পাহাড় ভাঙা, মেয়েটা সেই অবধি সারতে পারল না। বাবা বলেন, ওকে একটু দুধ টুধ দিচ্ছ ভালো করে? দুধ? মা উদাস হাসি হাসেন। দুধ ও জন্মে খায়? ভালো যা বাসত ওই মাছটুকু ডিমটুকু। অতএব বাবার মুখ বন্ধ। হয়তোবা কাকি এক সময় কাকার কাছে বলেন, মামির সঙ্গে 2 মাস ঘুরে এসে মামির মতন আয়েসি হয়ে উঠেছেন মেয়ে, বললে বিশ্বাস করবে না। বৃষ্টি এসে এক ছাদ কাপড় ভিজে গেল সেদিন, গ্রাহ্য করে তুলল না। এই জন্যই বলে বড়লোকের সঙ্গে বেশি মেশামেশি ভালো নয়। কাকা বলেন, প্রত্যেক বিষয়ে ও হুঁশিয়ার হবেই এমন আশা করো কেন? কি আছে ওর জীবনে? নিজের ভবিষ্যৎ ভাবতে ভাবতে কোনো সময় যদি একটু খেয়াল কমই হয়, রাগ করা মনুষ্যত্ব নয়। অতএব তখনকার মতো কাকির মুখ বন্ধ হয়। তবু কেউ সন্দেহ করে না প্রতিভা এই 2 মাসের মধ্যে হৃদয় রাজ্যে একটা বিপ্লব বাঁধিয়ে এসেছে। কাজেই তীর্থ ঘুরে আসার পর থেকে অনেকটা তোলা মাটিতে লাগানো চারার মতো খানিকটা আলগা হয়ে রয়ে গেল প্রতিভা। অবশ্যই সংসারের কাজ কি করছে না? তা করছে বই কি, কিন্তু সেটা এইভাবে। অনুভা রান্নার ফিরিস্তিটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে, প্রতিভা বসে বসে কুটনোগুলো কুটছে। অনুভা মাঝখানে একবার শাসিয়ে যাচ্ছে, সব আলুগুলো কুটে ফেলিস নে দিদি, গোটা কতেক ফেলে রাখ, নইলে সকালে বাজার আসতে দেরি হলে মুশকিল। প্রতিভা যদি বলে, ওমা, এ থেকে আবার রাখবো কি, কুলবে কেন? ও বলে, না কুলবে না, না কুলিয়ে ছাড়বো, সকালের অফিসের বেলায় মরবো নাকি? মা খুড়ি তো এখনো কচি ছেলের মা, ওদের সব ঝাড়িয়ে কাটিয়ে স্নান সেরে আসতে অফিস স্কুলের লোকেরা খেয়ে ওঠে। ওরা কখন কি দেখবেন? বরং মা কি খুড়ির চান হলো কিনা 7 বার খোঁজ করতে হয়, ঠিক সময় চা করে রাখতে হয়। অনেক জল ঘেটে আর অনেক খাটুনি খেটে কাহিল হয়ে এসে পড়েন বেচারারা। আগে আগে মাছের সংখ্যা নির্ণয় ভুল হয়ে যায় বলে প্রতিভা নিজে দিত মাছ কুটে, আর এখন অনুভা হয়তোবা জামায় লেস বুনতে বুনতে, নয়তো চুলে চিরুনি চালাতে চালাতে মাছ কোটার কাছে এসে দাঁড়ায়। চাকরকে নির্ভুল নির্দেশ দিয়ে দেয়, বামুনকে যা বোঝায় তার এতটুকু এদিক ওদিক হলে বকে শেষ করে দেয় তাকে। আশ্চর্য, এসব দিকে তো কখনো তাকিয়ে দেখত না অনুভা, জানলো কি করে এত? প্রতিভার মাঝখান থেকে নিজের সেই পুরনো খাজগুলো খুঁজে পায় না, অথচ দেখো অনুভা এতর মধ্যে যেন হাওয়ায় ভাসছে। ওর কোনোখানে চাকার দাঁতের দাগ পড়েনি। অবসর সময় একরকম লুকিয়েই আবার পড়ার বইপত্রগুলো খুলে বসে প্রতিভা, কিন্তু ঠিক যেন অর্থবোধ হয় না। দেখল যা যা শেখা ছিল প্রায় ভুলেই গেছে, ওগুলো ফেলে রেখে খুঁজে খুঁজে ধর্মগ্রন্থ পড়তে চেষ্টা করল। সেটা আরো ভারী ঠেকল। শেষ পর্যন্ত ধরল খবরের কাগজ। তবু বেশ কিছু সময় কাটে। আগে চোখ বুলাবারও সময় হতো না, এখন খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যপান্ত পড়ে। কিন্তু সে আর কতক্ষণ? সব সময় কি যেন এক শূন্যতা। এ কি শুধুই কাজের অভাব? একদিন বর্ষার এক বিকেলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বসেছিল প্রতিভা, কোলে একখানা মাসিক পত্রিকা খুলে ধরে। ও ঘর থেকে চোখে পড়ল অনুভার। তখন অনুভার জোর তর্ক চলছিল প্রদীপের সঙ্গে সিনেমা দেখার অপকারিতা নিয়ে। মাঝখান থেকে হঠাৎ বলে বসল, এই, তুমি না সেদিন বলেছিলে আমার প্রেমে পড়েছ? প্রদীপ চমকে বললে, বলেছি আমি? স্পষ্ট উচ্চারণ না করো, বলি বলি করছিলে তো। প্রদীপ হেসে ফেলে বলল, থাক করছিলাম বোধ হয়। তা বলছিলাম কি, আমার প্রেমে না পড়ে দিদির প্রেমে পড়ো না?
কি যাতা বলছো? ধমকের সুর লাগানো প্রদীপের কণ্ঠে। যাতা কিসে? দিদি আমার চাইতে 10 গুণ সুন্দরী। তুমি বড্ড বাচাল। এতদিনে চিনলে? সে যাক, কিন্তু দেখো ও ঘরের জানলার দিকে কিরকম বেচারির মতো বসে আছে দিদি, দেখলে মায়া হয়। সত্যি আমার ইচ্ছে হয় কেউ একজন ওকে ভালোবাসুক। সেটা আমি হলে সইবে? পরীক্ষা করে দেখতাম, আমি হয়তো আবার জোগাড় করে ফেলতাম। দিদিটার যে সে ক্যাপাসিটিও নেই। চলো না হয় ও ঘরে গিয়ে তর্ক জুড়ি। প্রদীপ বলল, এই সভ্য সুন্দর নির্দোষ প্রস্তাবটি যদি আগে করতে তাহলে যাওয়া যেত। তার চাইতে আমি আজ চলি, তুমি বরং দিদির কাছে যাও। তাহলে মনে হবে আমি তাড়ালাম তোমায়। না, আমি উঠতামই এক্ষুনি, ভীষণ বৃষ্টি আসছে। প্রদীপ চলে গেলে অনুভা ও ঘরে গিয়ে বিনা বাক্যে দিদির পিঠটা জড়িয়ে ধরল। প্রতিভা চমকে উঠে বলল, কি রে? কিচ্ছু না, তোমার একটু আদর করতে ইচ্ছা করছে দিদি। প্রতিভা একটু হেসে ফেলে বলল, রোশ, বাবাকে বলছি প্রদীপের পড়া শেষ হওয়ার অপেক্ষায় দরকার নেই। অনুভা কপট নিঃশ্বাস ফেলে বলে, বাবা শুনলে তো, ডাক্তারি শাস্ত্রে উত্তীর্ণ হয়ে না বেরোলে যে বিয়ে করতে নেই, এ কথা আবার কোন শাস্ত্রে আছে কে জানে। বাবার কথা শুনে মনে হয় বিয়েটা যেন একটা রোগ। ঠিক এই সময় ঠাকুর এসে বলল, ছোট দিদিমণি, লুচির ঘি বার করে দিয়ে আসেননি, ছোটবাবু খেতে আসছেন। তা তোমার ছোট মাটি গেলেন কোথা, তাকে বলো না। ছোট মা পুজো করছেন। এ একটি নতুন ঘটনা ঢুকেছে বাড়িতে। ছোট গিন্নি হঠাৎ এক গুরু লাভ করেছেন, সম্প্রতিকার ব্যাপার। কাজেই সদ্য দীক্ষাপ্রাপ্তের নিয়ম অনুসারে ঈশ্বর উপাসনার মাত্রাটা এখন প্রবল। অনুভা উঠে গিয়ে ঘি বার করে দিয়ে এসে দিদির কোলে মাথা রেখে বলে, ভালো লাগছে না দিদি, তোর ভাড়ারের ভার তুই নে, আবার অনেকদিন জিরিয়েছিস। কে জানে এ ওর নিজেরই বিরক্তি না দিদির প্রতি মমতা। আহা, তবু ছাই মাটি নিয়েও ভুলে থাক, শূন্যতাটা কিছু ভরাট হোক। প্রতিভা ম্লান হেসে বলল, আমার ভাড়ার? আমার বলতে এ জগতে কি আছে রে? কারি বা কি আছে? অনুভা রাগ দেখায়, এ জগতে সবই তো মিথ্যে মায়া মাত্র। সেই যে ভিখিরিটা গায়, এই কলেবর এও পরের ঘর, ভাড়া দিয়ে আছো ভাড়াটিয়ে ঘরে, যখন সময় হবে সমন সমন দেবে, উঠে যেতে হবে মন তোমারে। তবে না ভাই দিদি, বেশ ছিলাম বাপু, কেদার বদ্রী ঘুরে এসে তুই কেমন বদলে গেছিস। হঠাৎ প্রতিভা কেমন এক অদ্ভুত ভাবে তাকায় অনুভার দিকে, তারপর চোখটা ফিরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, ভুল বলিসনি তুই অনু, বদলে গেছি, ভাগ্য আমাকে বদলে দিয়েছে। সেই অবধি কেবল ভাবি, এটা কি ঠিক, এতে কি পাপ হচ্ছে আমার, মনের উপর কি শাস্ত্র চলে। অনুভা চোখ ঠিকরে বলে, বলিস কি দিদি, মহাপ্রস্থানের পথে রানীর ব্যাপারের পুনরাবৃত্তি নয় তো? প্রতিভা ম্লান করুণ হেসে হাঁচলটা আঙুলে জড়াতে থাকে। সব আমাকে খুলে বল দিদি। প্রতিভা সেইভাবেই বলে, দূর, ছোট বোনকে এসব কথা বলতে নেই। ইস, রেখে দে তোর ছোট বড়র হিসেব। 3 বছরের বড় হলে কি হবে, তুই আমার চেয়ে ঢের নাবালক। বল শিগগির, না বললে রক্ষে রাখবো না। 2-4 বার অনুরোধের পরেই প্রতিভা ধীরে ধীরে ব্যক্ত করে তার নতুন উপলব্ধির ইতিহাস, হিমালয় অভিযানের পথে যা ওর জীবনে এসে পড়েছিল, যা দেখে প্রতিভা ভয় পেয়েছে কিন্তু মনকে ঠেকাতে পারেনি। অনুভা মাঝখানে মাঝখানে এক আধটা মন্তব্য বা প্রশ্ন করল, বেশি কথা প্রতিভাই বলল। স্বল্পবাক প্রতিভা বলতে বলতে কেমন যেন মুখর হয়ে ওঠে, যেন বলার নেশায় মেতেছে। অনুভা প্রশ্ন করে, মামা মামির লক্ষ্যগোচর হলো না কি করে? চলার পথে কত বাঁক, কত পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া, তাছাড়া কথার কটাই হয়েছে তার সঙ্গে। শুধু চাক্ষুষ প্রেম? যা বলিস, শুধু একটা ভয় রয়েছে আমার। কি ভয়? হঠাৎ যদি কোনো চিঠি এসে পড়ে, ফেরার সময় ঠিকানা নিল কিনা। তা এসেছিস তো অনেকদিন, এতদিন কি ঘুমোচ্ছেন ভদ্রলোক? আমার মনে হয় সাহস সঞ্চয় করতে পারছে না। তাহলে তিনি একটা মহিলা, বল।
তা নয় রে, ওর শুধু ভাবনা পাছে আমার কোনো নিন্দে হয়। অনুভা গম্ভীরভাবে বলে, নিন্দের ভয়ে প্রেম প্রকাশ করবে না? এত বিবেচনা? তাহলে সে বেনে নাম্বার 1। প্রতিভা হেসে ফেলে বলে, তোর সঙ্গে কথায় কে পারবে? আমার জীবনটা কি সাধারণ মেয়ের মতো রে, যে? না, তুমি একটি অসাধারণ। আসলে লোকটা ভীরু। প্রতিভা নীরব। দিদি রাগ করলি? দূর, সত্যি দিদি, বল না রে, কিরকম দেখতে? অত নিরীক্ষণ করে দেখিনি। আরে বাস, বলিস কি? কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তুই কি না দেখেই? আমার কথা বাদ দে ভাই, সেই পর্যন্ত শেষ, মানে ঠিকানার জন্য অস্থির হলো, তাই তো ভয়। হঠাৎ যদি কোনোদিন চিঠি আসে। ভয়? ভয়টা কিসের? যত সব বাজে কথা। তা তুইও তার ঠিকানা জেনে নিয়েছিস তো? আমি? প্রতিভা যেন শিউরে ওঠে। না ভাই, না। কেন? একটা লোকের ঠিকানা কাছে থাকলেও কি ধর্মে পতিত হতিস? নাকি একেবারে শ্রীমতী রাধা, কি জাতি, কি নাম ধরে, কোথায় বসতি করে, আমি তো চিনি না তারে, চেনে মোর দুনয়ন। ঠিকানা জানা থাকলে আমি না হয় একখানা প্রেমপত্র লিখে ফেলতাম। রোজ দিদি, আরেকবার রান্নাঘরে উকি দিয়ে এসে ভালো করে সব শুনবো। প্রতিভা ম্লান হেসে বলল, ভালো করে শোনবার কিছুই নেই রে। কিছুই নেই, তবু কিছু আছে। মনের ভার একজনের কাছে মুক্ত করতে পেয়ে যেন বেঁচেছে প্রতিভা। প্রতিদিনের মুখস্থ কথা হয়ে গেছে। অনু, লেটার বক্সটা একবার দেখিস ভাই। অনু, লেটার বক্সটা দেখেছিলি? অনু কখনো ব্যথায় করুণ হয়, কখনো হতাশায় ম্লান হয়, কখনো সেই অদেখা লোকটার উপর চোটে লাল হয়। আবার মাঝে মাঝে ঠাট্টা তামাশা করতেও ছাড়ে না। দিদির সঙ্গে গল্প করার একটা বিষয়বস্তু হয়েছে। আগে প্রতিভার অহরহ আতঙ্ক ছিল ওই বুঝি চিঠি এসে পড়ে। এখন অষ্টপ্রহরের ধ্যানমন্ত্র হয়েছে, আজ বোধহয় চিঠি আসবে। কিন্তু কোথায় চিঠি? প্রতিভা অবশ্য কঠিন দিব্যি দিয়ে নিষেধ করেছিল। সেই মুখের নিষেধটা এত প্রবল বাধা হলো তার কাছে। চোখের ভাষায় যে প্রশ্রয় ছিল তা দেখল না। দুই বোনে এসব আলোচনা হয় মাঝে মাঝে। প্রদীপের সঙ্গে অনুভার গল্প করার আরেকটা বিষয়বস্তু হয়েছে, দিদির হৃদয় বেদনা। প্রথম দিন বলেছিল, এই শুনছো, ব্যাপারটা গুরুতর। কেদারবদ্রীর পথে দিদি এক ইতিহাস রচনা করে এসেছে। প্রদীপ অবাক হয়ে প্রশ্ন করেছে, তার মানে? মানে অতি প্রাঞ্জল। দিদি মহাপ্রস্থানের পথের নায়িকা হয়েছে, একটা লোককে ভালোবেসে বসেছে। একটা লোক? প্রদীপের চোখে বিস্ময়। আহা, লোক না হয় একটি সুন্দর সুকান্তি ইয়াংম্যান হলো তো। লোক আবার কে নয়? মোট কথা, সে হাবুডুবু, দিদি বিভোর। আরে, দিদির সঙ্গে তো গার্জেনরা গিয়েছিল, তাদের গর্জন উপেক্ষা করেই। আহা, তারাও তো সন্দেহ করবেন কেন? অভাগিনী বিধবা ভাগ্নিকে নিয়ে গিয়েছিলেন তারা পরকালের মাসুল জোগাড় করতে। সে যে ইহলোকের দিকে তাকাবে তা ভাবেনি। আর সে ছোকরা গিয়েছে শখের খাতিরে বেড়াতে। অমন জায়গায় দিদির মতো একটি সুন্দরী তরুণী দেখে তার মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। তা তো নিশ্চয়ই। প্রদীপ নিজের বুকে হাত দিয়ে বলে, আমার মতো এমন সস্থানে অবিচল মাথা কজন থাকে বলো? আবার এরপর থেকে প্রদীপেরও কাজ হলো চিঠির খোঁজ নেয়া। কি, আজ দিদির চিঠি এসেছে? না, লোকটা 1 নম্বরের কাপুরুষ, বুঝলে। যদিও দিদি বলে দিদির সুনাম রক্ষার জন্যই তারই আত্মসংযম। কি জানি, ওসব অপার্থিব প্রেমের মর্ম বুঝবো না আমি। দিদি কিন্তু খুব রোগা হয়ে গেছেন। হবেই তো, ব্যর্থ প্রেমের যন্ত্রণা কি সোজা? কলিক পেনের বাড়া। তোমার প্রাণে কিছু মায়া নেই। কেন থাকবে না, খুব আছে। তবে ওই প্যান প্যানানি মায়া নেই। ওসব আত্মসংযম টংযম বুঝি না। ভালোবাসাকে জাহির করবো না, মনের মধ্যে লুকিয়ে রাখবো, ওসব এ যুগে অচল। দিদিকে দেখলে আমার মায়া হয় না মোটেই, রাগ হয়। ওর এদিক ওদিক দুই গেল। সংসারের সঙ্গে যোগসূত্র যেন একেবারে ছিঁড়ে গেছে। কিরকম আলগা আলগা ঘুরে বেড়ায়, বেচারি বেচারি হাসে, আর সর্বদাই পিয়নের পদধ্বনির আশায় মিনিট গোনে। অথচ সেই হতভাগা লোকটা, সে হতভাগ্য কোন দেশে থাকে সে বার্তাও জানা নেই। একবার নাকি বলেছিল ব্যারাকপুর থেকে গিয়েছে।
লোকটা নেহাত বাজে বলে মনে হয়, কি বলো? কে জানি, দিদি কিন্তু সত্যি ভালোবেসেছে। তা ভালোবেসেছে বই কি, তা নইলে শবরের প্রতীক্ষার মতো কেন ওর এই প্রতীক্ষা? বাইরের দিকের ওই জানলাটাই হয়েছে ওর পীঠস্থান, সময় পেলেই বসে থাকবে এসে। তা প্রতীক্ষা ওর নিষ্ফল হয় না। অবশেষে একদিন আসার স্বপ্ন সফল হল। এলো সেই চিঠি, টানা টানা সুছাদের লেখা ঠিকানা, স্পষ্ট নির্ভুল প্রতিভার নাম লেখা। পড়েছে অনুভার হাতেই। পড়বেই তো, দিনে 10 বার যে লেটার বক্স খোলে সে। খামটা হাতে নিয়েই 2 চক্ষু বিস্ফারিত হয়ে গেল ওর। তারপর ছুটে গেল দিদির কাছে, রুদ্ধ কণ্ঠে বললে, দিদি এসেছে। প্রতিভা চমকে বললে, কি? চিঠি। কোলের উপর ফেলে দিল অনুভা। চট করে তুলে নিতে পারল না প্রতিভা। আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল খামখানার দিকে। কালো কালো অক্ষরগুলো যেন এক একটা জীবন্ত সরীসৃপ হয়ে ওর মাথার মধ্যে চলাফেরা করতে শুরু করেছে। ওমা, অমন হা করে তাকিয়ে রইলি কেন? খোল, পড়। এই দেখ, বোকার মতো অমন ফ্যালফেল করে চেয়েই রইল। আচ্ছা বাবু, নির্জনই পড়, আমি চলে যাচ্ছি। ও চলে যাচ্ছিল। প্রতিভা একটা হাত বাড়িয়ে ওর হাত চেপে ধরে ভয় ভয় সুরে বলল, তুই পড়। আমি পড়ব? আমি পড়ব কি বলিস? অনুভা হেসেই খান খান। প্রতিভা উদ্ভ্রান্তের মতো বলে, আমার কাছে ভয় করছে রে, আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন, মনে হচ্ছে জাদু। ওরম অনেক কিছুই মনে হয় বাপু। না, তুই আমাকে অকল্পক্য করে তুললি। চললাম, পড়া হয়ে গেলে ইচ্ছে হয়তো ফ্যাক্টটা বলিস। তবু প্রতিভাকে ধরে থাকলো, বলল, তুই খামটা খুলে দে। অগত্যা, কিন্তু খাম খোলার সঙ্গেই পড়াও হয়ে যায়। কতটুকুই বা চিঠি, সম্বোধনবিহীন, স্বাক্ষরবিহীন কয়েকটি লাইন মাত্র। বহুবার লিখেছি, বহুবার ছিঁড়েছি, সাহস সঞ্চয় করে পাঠাতে পারিনি। আজ প্রতিজ্ঞা করে বসেছি, জানি না তোমার আজও আমাকে মনে আছে কিনা। যদি মনে থাকে তো শুধু একটুখানি উত্তর দিও। উত্তর নয়, অনুমতিপত্র। মাঝে মাঝে যেন এরকম এক আধটা চিঠি লিখতে পাই, এই অনুমতি চাইছি। এই প্রার্থনা কি অসঙ্গত? এতে তাহলে শেষ পর্যন্ত দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনুভা। প্রতিভা কোনো উত্তর দিল না, শুধু নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো চিঠিখানার দিকে। মাথার উপর ঠিকানা রয়েছে একটা, বিটি রোডের কোন একটি নম্বর। প্লট নম্বর আর বাড়ির নম্বর মিলিয়ে দুর্বোধ্য গোছের। প্রদীপ এলো পরদিন। অনুভা আরক্ত মুখে খবর দিল, কাল এলে না। উচ্ছ্বাসটা জুড়িয়ে গেল। দিদির চিঠি এসেছে। বলো কি? আর বলি কি, দস্তুর মতো চৌকো নীল খাম, প্রেমিক সুলভ ভাষা। প্রদীপ বলে, তাহলে তো আমারই একটা অন্যায় ধারণা ছিল। আমি ভাবতাম লোকটা একটা ধাপ্পাবাজ। দিদি ভালো মানুষ, বুঝতে পারেননি। শেষ পর্যন্ত চিঠি দিল তাহলে। তাই তো দেখছি। সত্যি বলতে আমার ধারণা আরো উচ্চাঙ্গের ছিল। এতদিন বলিনি, আজ ভুল ভাঙল তাই বলছি। আমার সন্দেহ ছিল লোকটা বোধহয় কাল্পনিক, দিদির দুরন্ত ইচ্ছার বা বাসনার একটা মন গড়া মূর্তি। ছি ছি, দিদিকে এরকম প্রতারক ভাবা? না না, দিদিকে মোটেই প্রতারক ভাবিনি কোনোদিন। ভাবতাম দিদির মনই দিদিকে প্রতারণা করছে। এইরকমটা যদি হতো, এই ভাবতে ভাবতে হঠাৎ একসময় ধারণা জন্মে যায় এইরকমটি হয়েছিল। এ এক ধরনের চিত্তবিলাস। অবশ্যই সাহস করে বলিনি তোমায়। যাক, তোমার ধারণা তাহলে বদলেছে। অবশ্যই, যখন জলজন্ত প্রমাণ পেলাম। এখন দেখো গার্জেনরা টের পেলে কি বলেন। তোমার দুঃসাহসটা তবু সইছেন, এটা সইবেন কিনা সন্দেহ। খুব বেশি উচিত ব্যাপার হলো না তো এটা? কেন, অনুচিত কিসে? মাত্র 22 বছর বয়স দিদির, তা জানো? তা জানি, আবার গোড়া হিন্দু ঘরের বিধবা, তাও জানি। আমি অত উচিত অনুচিত বুঝি না। সত্যি বলতে কি, খুব মজা লাগছে আমার। তা লাগবে বই কি, নিজে হাওয়ায় উঠছ কিনা। হয়তো সত্যিই তাই। কেউ বঞ্চিত থাকবে, কেউ দুঃখী থাকবে, এই যেন এখন আর ভাবতে ইচ্ছে করে না। আগে ঠিক বুঝতাম না, এখন বুঝতে পারি কি বিরাট শূন্যতা দিদির জীবনে।
বুদ্ধি করে ঠিকানা দিয়েছে ভদ্রলোক। আমি তো কালই দিদিকে চিঠি লিখিয়ে ছাড়ব। এই অনু, খবরদার, প্রায় বকে উঠে প্রদীপ। অত দুঃসাহস করতে যেও না। জিনিসটাকে ইন্ধন দিয়ে লাভ কি? হনুমানের লেজের আগুনে লঙ্কাকাণ্ড হয়েছিল, জানো তো? জানি সব, কিন্তু মানি না সব। মানুষটা দৈবক্রমে বিধবা হয়ে পড়েছে বলে ওর জীবন থেকে একেবারে জীবনের নির্বাসন দণ্ড? এ কি অবিচার! কেন বাতিল হয়ে পড়ে থাকবে? কেউ একজন ওকে ভালোবাসুক না, আমি তাহলে বাঁচি। আমার মনে হচ্ছে এইবার হয়তো একটু স্বস্তি পেয়ে তোমার সঙ্গে প্রেম করতে পারবো। দিদির ওই রকম দুর্ভাগ্য সামনে রেখে সত্যি ভারী বিবেক দংশন অনুভব করতাম। আমি শুধু ভাবছি এটা কি ঠিক কিনা, এটা কি ভালো? তুমি এখনো ঊনবিংশ শতাব্দীতে আছো, চলো দিদিকে অভিনন্দন জানিয়ে আসবে। প্রদীপ দুহাত জোড় করে বলে, মাফ করো, ওই অনুরোধটি করো না। নেহাত তোমার দিদির উপর মমতার বশে এটা সমর্থন করছি, নইলে সে হিসেব আমি সত্যি ঊনবিংশ শতকে। আমার ওই মায়া ছাড়া কিছু নয়, বলল অনুভা। অনেক রাত্রে প্রতিভা খাতা কলম নিয়ে বসল না, উপুর হয়ে শুয়ে শুয়ে লিখতে লাগলো। চিঠির উত্তর নয়, ডায়েরি। লিখল, একে কি নাম দেব? এ কি আমার ইচ্ছা শক্তি, কি স্বপ্ন নাকি মায়া? আমি তো বুঝতে পারছি না কি। পরদিন অনুভা তোড়জোড় করে এসে বসল। চিঠি লেখ দিদি। চিঠি? প্রতিভার সমস্ত মুখটা আকস্মিক রক্তচ্ছ্বাসে লাল হয়ে উঠল। চিঠি লিখব কি বলিস? পাগল হলি তুই? তা হয়তো হয়েছি, কিন্তু করেছিস তুই। নে নে, চটপট লিখে ফেল বলছি। আমি পারবো না। কি মুশকিল, তবে কি আমাকে পারতে হবে? সেকালে নিরক্ষরা মহিলাদের প্রেমপত্র লিখে দেওয়ার মতো? হেসে গড়িয়ে পড়ল অনুভা, একটু যেন বেশি বেশি হাসল। আচ্ছা অনু, কি গো, এই ঠিকানায় সত্যি কোনো বাড়ি আছে? না, পাগলটা তুমি হয়েছ। আছে না তো চিঠিটা এলো কোত্থেকে? তাই তো ভাবছি। ভাবনা চিন্তা ছেড়ে উত্তরটাই লিখে ফেলো। লেখো, বহুদিন প্রতীক্ষার শেষে তোমার চিঠি পেলাম। পেয়ে যা, আমি সব লিখতে পারবো না। না পারবি তো যা, প্রাণ চাই লেখ। এই কাগজপত্র রইল, ঠিকানা লেখে খাম রইল। 1 ঘন্টা পর আসছি। অনুভার জবরদস্তিতে চিঠি লেখা হলো, সংক্ষিপ্ত। আবার এলো সে চিঠির উত্তর, তেমনি নাম সম্বোধনহীন, সংক্ষিপ্ত, তবে একটু যেন বেশি ভাবগম্ভীর। আবার উত্তর গেল বিটি রোডের সেই দুর্বোধ্য গোছের নম্বরওয়ালা বাড়িটার ঠিকানায়। আবার এলো উত্তর। লেটার বক্সের চাবি অনুভার কাছে, কাজে ফাঁস হয়ে পড়বার ভয় নেই। প্রদীপ এলে অনুভা বলে, দিদির মুখের চেহারাটা কেমন পাল্টেছে দেখেছ? ঠিক যেন নব অনুরাগিনী রাধার ভাব। সত্যি, তুমি একদিন অভিনন্দন জানালে না। খ্যাপামি করো না, তোমার উচিত এসব বন্ধ করে দেয়া। বড়রা জানতে পারলে দিদির অবস্থা কি হবে ভাবো তো। রাধার যা হয়েছিল। তুমি বড় ভয়ঙ্করী। আগুন নিয়ে খেলা করা কি উচিত? খেলতে যদি হয় তো আগুন নিয়েই খেলবো, সেখানেই তো থ্রিল। মরা বাঘকে শিকার করে কোন সুখ? ও কথার মানে? মানে আবার কি, আমার ভয়ঙ্করিত্বের আরেকটি নমুনা। সেই রাত্রে প্রদীপ তার বিরন স্ট্রিটের বাসার তেতলার ঘরে বসে ডায়েরিতে লিখল। প্রতিভার কথা ধরি না, ও বুঝতে পারেনি, ও বিশ্বাস করেছে। ও ভাবতে পারে না যে ওর ভাগ্যে জুটেছিল একটা বাজে ব্লাফার। লোকটা শুধু পথশ্রমের নিরস ক্লান্তি দূর করে সরসতা আনতে চেয়েছিল খানিকটা প্রেম অভিনয় করে। তার বেশি আর সাহস নেই, সাহস নেই গার্জেনদের হাতে পড়বার। রাবিশ। কিন্তু অনুভা, ওকে কি শেষ পর্যন্ত ঠকানো যাবে? ও যদি ধরে ফেলে, ও কি বিশ্বাস করবে এ শুধু করুণা, শুধু মায়া? প্রায় সেই একই সময় অনুভব তার খাতার পাতায় লিখে চলেছিল, দিদি রীতিমতো বিশ্বাস করে চলেছে, নিজের গল্পের জালে নিজেই আটকা পড়ে গেছে অলৌকিকের স্বপ্নে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ও একরকম অপ্রকৃতস্থ। আত্মাকে ভাবতে ভাবতে লোকে যেমন ভগবানের মূর্তি দেখে, ভূতের ভয়ে কাঁপতে কাঁপতে
শুরু করে ব্রহ্মদৈত্য দেখতে। ওর অবস্থা হয়েছে তাই। সংসার বন্ধনের বাইরে গিয়ে খোলা আকাশকে দেখেই ওর মনে প্রথম অভাববোধটা সৃষ্টি। তাই সেই অবধি অনবরত ভেবেছে যদি হঠাৎ, আর এখন ভাবছে হয়তো সত্যি এটা একটা মনোবৈকল্য। কিন্তু প্রদীপ, ও ধরতে পারবে না তো যে আমি সব ধরে ফেলেছি। ও জেনেছে আমিও ওর মতোই দিদির গল্পটাকে সত্যি ভেবে বসে আছি, আর দিদির মতোই বিশ্বাস করছি। জানুক, সেই ভালো। দিদির সেই বঞ্চিত মূর্তির সামনে সত্যি আমার লজ্জা করত, প্রেমে পড়তে, প্রেমে পড়াতে। তাছাড়া এও তো এক মজার খেলা। হ্যাঁ, আগুন নিয়ে। প্রদীপ দিদিকে মমতা করতে শুরু করেছে। করুক। মমতার আরেকটা নাম তো মায়া। আবার বিভ্রান্তিরও। 3 কাঠির মোজা বোনার মতো 3 জনের হাতে যে মায়ার জালটা বুনে উঠছে, দেখি না তার শেষ গড়নটা কি দাঁড়ায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প মায়াজাল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।